অন্যতম একটা কারণ ছিল বিএনপি একটা ভারতের ক্ষেত্রে আপোষ করবে না, এই কারণে তারা মাঠে গিয়েছিল। তারা ওই হাওয়া ভবনের কিছু উচ্ছৃঙ্খল যুবকের কর্মকাণ্ড থেকে মাঠে যায় নাই। এই যে মীর শাহ আলম, আগে ছিল কি যেন সিলভার গিয়াসউদ্দিন আল মামুন, এই ধরনের একটা উচ্ছৃঙ্খল যুবকের একটা গ্যাং আছে বাংলাদেশে। এই গ্যাংটা এত উচ্ছৃঙ্খল বেহায়াপনা করছে যে খালেদা জিয়া বাধ্য হয়ে তাদেরকে বিদেশে পাঠাতে হয়েছে, যে তুমি যদি আমার দেশে থাকো তাহলে আমার প্রধানমন্ত্রিত্ব যাবে এবং সাথে সাথে যে মান সম্মান তোমার বাপের এবং তোমার মায়ের এটাও ধূলিসাৎ হবে। ঠিক আছে, আমরা চিন্তা করলাম, লন্ডনে গিয়ে পড়াশোনা করেছে। সেখানে পরবর্তীতে অনেক ভাই থেকে এখন শুনতেছি লন্ডনেও আবার আরো স্ট্রং গ্যাং বানাইছে তারা, এবং তাদের উচ্ছৃঙ্খল বেহায়াপনা এটা শুধু বাংলাদেশের সীমানা নয়, লন্ডনে ছড়িয়ে পড়েছে। তো তারা সেখান থেকে চিন্তা করলো যে কিভাবে হলো বাংলাদেশের হলো এই ধরনের ক্ষমতা হলো আরোহণ করা যায়। এই গণ অভ্যুত্থানের পরে প্রপোজাল সবার কাছে এসেছিল। ভারত প্রশ্নে আমরা একদম বলেছি এখানে কোনো কম্প্রোমাইজ হবে না, এবং আওয়ামী লীগ প্রশ্নে এখানে নো এন্ট্রি। আওয়ামী লীগের বিচার হতে হবে, ভারতের সাথে হলো স্বাধীন পররাষ্ট্রনীতি হবে, আমরা স্পষ্ট তাদেরকে জানিয়ে দিয়েছি। তারপরে হলো আমাদের কতিপয় সেনাবাহিনীর বিভ্রান্ত যুবক এই ষড়যন্ত্রের অংশীদার হলেন। তারা আমাদেরকেও বললো, আমরা বলছি ন, আমরা কোনো এই ধরনের জনতার সাথে আমরা গাদ্দারি করতে পারবো না। এবং সেই সাথে হলো তাদের এই প্রপোজালের সাথে তারেক রহমান হলো সুর মিলাইলেন, কারণ ওনার কাছে ক্ষমতা এটা বড়। তাহলে এই ক্ষমতা যদি আসতে পারে তাহলে মিয়া নুরুদ্দিন অপুর মতন হলো লোকরে দিয়া হলো 2 নম্বরই কাজ করাইতে পারবে, মীর শাহ আলমরে দিয়ে 2 নম্বরই কাজ করাইতে পারবে, অর্থাৎ হাওয়া ভবনের যে ভাই বারাদার গুলো আছে তাদের দিয়ে 2 নম্বর কাজ করাবে। এখন প্রবলেমটা হলো কি, দেখেন তারা 2 নম্বরই কাজ করতেছে, ঠিক আছে, তারা করলো, সেখানে তাদের কিছু অর্থ সম্পদ দরকার, তাদের হলো বিদেশে বাড়ি দরকার, দেশে অনেক ধরনের তারা হলো ফকির গরিব, যেভাবে হলো শেখ কামাল শেখ জামালরা ব্যাংক ডাকাতি করেছিল, এখন যেহেতু তার বাপ প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, তার মা প্রধানমন্ত্রী ছিল, সেই সুবাদে সেও প্রধানমন্ত্রী হয়ে এখন হলো জনগণের ট্যাক্সের টাকা ডাকাতি করলো। প্রবলেমটা হলো আপনি স্বাধীনতা বিকিয়ে কেন করতেছেন? স্বাধীনতার প্রশ্ন তো আপনি নীতিতে আপোষ করতে পারবেন না, কারণ বাংলাদেশের আপনি যদি সার্বভৌমত্ব হুমকিতে ফেলে দেন, আপনার এই শৃঙ্খলার কারণে ব্যাংকগুলাকে লোপাট করার জন্য আপনি ব্যাংকে বসিয়েছেন একটা আরেকটা শৃঙ্খল যুবক। এখানের যারা এক্সচেঞ্জ অফিসার তারা আমাদেরকে বলে, এই লোক যদি বাংলাদেশ ব্যাংকের হলো গভর্নর হইতে পারে তাহলে আমাদের সমস্যা কোথায়? এই পল্টন এলাকায় কত জনের যে টাকা মেরে দিয়েছে এই যে বর্তমান যিনি বাংলাদেশের ব্যাংকের গভর্নর আছে। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, বাংলাদেশের যে দলটা আছে তারা যেখানে সার্বভৌমত্বকে ডিফেন্ডার হওয়ার কথা, জাতীয়তাবাদী বলে, তারা উল্টো এই শব্দকে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থকে সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। ভদ্রতার মুখোশ পরে হলো দুনিয়ার সবচেয়ে জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করেছে। এটা যদি অন্য কোনো আওয়ামী লীগ করলে মানতে পারতাম, কিন্তু বিএনপি এটা করতেছে, এটা আমরা মানতে পারতেছি না। এজন্য আমি তাদেরকে বলি ভুয়া জাতীয়তাবাদী। এই দল বাংলাদেশি যে আইডিয়া, এই আইডিয়াকে তারা নষ্ট করে দিয়েছে। এই উচ্ছৃঙ্খল হাওয়া ভবনের যে যুবকরা আছে, ক্ষমতায় গিয়েছে, তারা কেউ মিনিস্টার হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে, প্রথমত এদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কারণ এই উচ্ছৃঙ্খল বেহায়াপনা যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশ ভারত থেকে তারা তো বাংলাদেশ দখল করতে আসবে না, কারণ দখল করলে ওরা এই 20 কোটি ফ্ল্যাট অলরেডি বলেছেন মুসলমানদেরকে তারা হলে হ্যান্ডেল করতে পারবে না, সেটা ভারত রাষ্ট্রই ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু আমাদেরকে তারা শোষণ করতে চাইবে। কিন্তু শোষণের সুযোগটা কারা দিয়ে দিলেন? এই শোষণের সুযোগটা দিয়ে দিলেন এই হাওয়া ভবনের উচ্ছৃঙ্খল যুবকরা। আপনারা বিশ্বাস করেন বা না করেন, বাংলাদেশে অনেক মানুষ এক্সপেক্ট করেছিল অ্যাটলিস্ট এই ছেলেগুলা ভদ্র হয়েছে লন্ডনে গিয়ে। ভদ্রতার কোনো লেশ মাত্র নেই। 31 দফা দিয়েছিল, সেটারও কোনো চিন্তা ভাবনা নাই। এই যে ভাইয়েরা তো 31 দফা ছিল, সেখানে ওই সময় একটি কথা ছিল যে শেখ হাসিনার সরকার পতন হবে 31 দফার ভিত্তিতে, এটা আমরা বাস্তবায়ন করব। তাহলে সে 31 দফা কেন বাস্তবায়ন হলো না? আপনি বললেন 75% মানুষ ভোট দিয়েছে হ্যাঁ ভোটে, আপনি সংস্কার বাস্তবায়ন করলেন না। এখন ইনস্টিটিউট গুলো যদি ঠিক না করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ঠিক না করেন, স্বাধীন যদি ফরেন আমাদের পলিসি না নেন এবং আমাদের বিজেপিকে যদি শক্তিশালী না করেন, সীমান্তের মানুষের যে কান্নাটা এটা যদি সবার সামনে তুলে না ধরেন, ইন্টারন্যাশনালি যদি ভারতকে কোর্টে না নিয়ে যান,
সীমান্তে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে সেই ডাটাটা আপনি এক্সপোজ না করেন, তাহলে ভাই আপনার এই জাতীয়তাবাদী দিয়ে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ আমার, এই ধরনের ভণ্ডামি তো বাংলাদেশের মানুষ মাইনা নিবে না। এটা পিওর একটা ভণ্ডামি তাদের। এখন অনেকেই থাকতে পারে জামায়াতকে ঠেকানোর জন্য হলো আমি বিএনপিকে সাপোর্ট দেব। আমি বলছি আল্লাহর রাস্তায় এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসেন। জামাতকে ঠেকানোর জন্য বিএনপির দেশ বিরোধী কাজে আপনাকে সাপোর্ট দিতে হবে না। আপনি যদি জামাত আপনার পছন্দ না হয়, 11 দলীয় জোট যদি আপনার পছন্দ না হয়, তাহলে ভাই আপনি দাঁড়ান না কেন? আপনি রুমে ঘুমায় আছেন কেন? আপনি রাজনৈতিক কেন সংগ্রামটা জারি রাখতেছেন না? এবং এই ধরনের ঘৃণ্য এবং জঘন্য চিন্তা ভাবনা কি করেছে আমাদেরকে, যে বিকল্প নাই জন্য শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এটা আমাদের করেছে কিছু বামপন্থার মুখোশধারী কিছু বন্ধুরা, যারা হলো বামপন্থাকে নষ্ট করে দিচ্ছে, যেখানে সোশ্যাল ডেমোক্রেসির জায়গাটা তারা বাংলাদেশে নষ্ট করে দিচ্ছে, যেখানে হলো সোশ্যাল ইকোনমিক যে ওয়েলফেয়ার স্টেটের যে ধারণাটা তারা নষ্ট করে দিচ্ছে, তাদের যে ক্লাস স্ট্রাগলের যে সংগ্রামের মার্কস লেনিন এঙ্গেলের যে ঐতিহাসিক ধারা সেটা তারা এখানে হলে নষ্ট করে দিচ্ছে। এই যে আমি ক্যাম্পাসে যখন এসেছি, আমাদেরই এক বড় ভাই, ক্যাম্পাসের বড় ভাই এবং আমাদের সিনিয়র জুনায়েদ সাকিব ভাই, উনি তো এই গলি অলিগলিতে মিছিল করছে না সংস্কারের জন্য? উনি তো এখন প্ল্যানিং মিনিস্ট্রি আছে, উনি কই? এই যে আমার বন্ধু নূর, সে কতগুলা মুভমেন্ট করলো সীমান্ত হত্যাকাণ্ডের বিপরীতে এবং ভারতীয় এই ধরনের আগ্রাসনের বিপরীতে, সে এখন কোথায়? শুধু হলো বিদেশ থেকে বিকাশে টাকা আই না, এখন প্রবাসী মন্ত্রণালয়ে গিয়ে ওই মানুষগুলোর কথা এখন লক্ষ্য নাই? মানুষগুলা যে বিদেশে খুব বিপদে আছে। এই যে আমাদের প্রধানমন্ত্রী, আমি শেষ করে দেবো 1 মিনিটের মধ্যেই, মালয়েশিয়া গেলেন, এখন দোলাচলে আছে যে শ্রমবাজার খুলবে নাকি খুলবে না। আপনি বিশ্বাস না করেন, আমি সৌদি আরবে গিয়েছি, কোন আরবিক কথা তারা বলতে পারে না বাংলাদেশের। এখানে নেপালিরা খুব ভালো বলতে পারে, কেরালারা ভালো বলতে পারে, এবং সেখানে হলো মালিকের অনেক টাকা মেরে দিচ্ছে। এটা বাংলাদেশে কিছু অসাধু একটা চক্র আবির্ভূত হয়ে পুরো বাংলাদেশে সাফার করতেছে। সেম জিনিস হলো মালয়েশিয়ার কয়েকটা দল আমাদের বাংলাদেশে এসেছিল, তারা আমাদের সাথে বসেছে। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের বাংলাদেশের প্রবলেম কোথায়। তারা সেখানে যে ভয়াবহ চিত্র আমাদের কাছে তুলে ধরেছে, এগুলো কি সরকার দেখে না? আপনি ওই সমস্যার সমাধান না করে যাই বলবেন ভাই আমার থেকে এখানে 300 শ্রমিক নিতে হবে, ঠিক আছে এই মাহদি আমিন তুমি কোথায় 10টা এজেন্সি খোলো, এই শ্রমিকরা পাঠাও, এর মাধ্যমে কিছু টাকা আসবে, আমি তো বড় কিছু বাংলাদেশকে দেখাইলাম। এগুলো তো ভাই কোনো কথা না। আপনার তো এটা প্রপার একটা সিস্টেমের মাধ্যমে আপনার করতে হবে। যদি আপনি না করতে পারেন তাহলে দেখেন অর্থ মিনিস্ট্রি, এটাও একটা ডিসফাংশন মিনিস্ট্রি হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রণালয়, আমি যত বাংলাদেশের যারা স্টেটের ভেতরগত খোঁজ খবর রাখেন, আমি তাদের সাথে বলেছি, বলছে সে